পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখে ধুলো ছেটানো ছাড়া কি থাকতে পারে? সাব ইঞ্জিনিয়ার বাবার ক্ষমতা আছে মেয়রের কথার অবাধ্য করা? এখন উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে আমাদেরকে দেখাবে, দেখো কত অ্যাকশন নিলাম। খুনি গ্রেপ্তার করে ফিরে থাকেন কে খুনি? রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পথ থেকে নামিয়ে দেওয়া উচিত, তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত। ব্যর্থতা কবুল করে ক্ষমা চাইলে এবং অবমাননারও একজন আছে, যে 10 জন মারা গেছে তার মধ্যে একজন অবমাননা তার দৃষ্টি। মুর্শিদাবাদ জেলা তো পরিযায়ী শ্রমিকদের কারখানা, কিছু পান আর না পান মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিক পাবে। সে আরব দুনিয়া হোক, সে ভারতবর্ষের যে কোনো রাজ্য হোক, কলকাতা হোক, সব জায়গাতে পরিযায়ী শ্রমিক পাবেন। আর বেশিরভাগ জায়গাতে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ তারা নির্মাণ কার্যে সামিল হয়। যে কোনো বড় বড় বিল্ডিং নির্মাণ কার্যে খুঁজে দেখবেন মুর্শিদাবাদ, মালদা আছে। পরিকল্পিতভাবে কলকাতা শহর যে আর তৈরি হচ্ছে না, সেখানে যে অসাধু উপায়ে দুর্নীতি করে একদম সরাসরি পয়সা খেয়ে, যাকে বলে পয়সা খেয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলছে, এটা আজকে না দীর্ঘদিনের দাবি আমাদের। সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে বহুতল বাড়ি। শুধু কলকাতা কেন, সারা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেতাদের রোজগারের এটা একটা বিরাট উপায়। সে মিউনিসিপ্যালিটি হোক, সে কর্পোরেশনই হোক, সে যাই হোক, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের মেরে খাবার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি লুট। জমি লুট আর প্রমোটারি, দিদি এই দুটো সুযোগ দিয়েছে বাংলার তৃণমূলের নেতাদের মেরে খাওয়ার জন্য। সবাই যখন মেরে খাচ্ছে, মেয়র সাহেব সে কি বসে থাকবে? সেও বসে থাকবে না। তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধাপুরুষ দেখিয়ে যা খুশি তাই করেছে। 9টা মানুষের মৃত্যু, আরো কত মৃত্যু হবে জানি না, মৃত্যুর মিছিল চলছে। আমি যদি সত্যিকারের মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল। ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে, তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি। এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টিস্টোরের বিল্ডিং উঠছে, নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্কুশ দেখিয়ে ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকার উচিত ছিল। আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া। এই মৃত্যুর জন্য, রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরহাদ হাকিম। পবিত্র রমজান মাসে এতগুলো মানুষের জীবন কেড়ে নিল ফিরহাদ হাকিম। কষ্ট বার্তা যাদের উপর তাকে নির্ভর করে চলতে হয়, তাদের অনেকেই বলে দিয়েছিলাম, সব কথা বললাম। গ্রেপ্তার করার কথা কি এত বড় কথা বললাম, এরপরে কোনো কোশ্চেন করে না। নির্বাচন কমিশন বলছে রাজ্যের 42টি কেন্দ্রই অত্যন্ত আর্থিকভাবে স্পর্শকাতর এবং এই প্রথমবার নির্বাচনে দেখা যাবে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে বিশেষ আর্থিক পর্যবেক্ষককে নিয়োগ করা হচ্ছে। আর্থিক পর্যবেক্ষক, স্পেশাল অবজারভার ফর ইকোনমিক নিয়োগ করা হতে পারে। এখানে তো টাকা পয়সা দিয়ে ভোট হয়, এক প্রলোভন হয়, আদি প্রশাসন হয়, ভয়ভীতি প্রদর্শন হয়। এটাই তো ভোট। এখানকার ভোটের আগে গরিব মানুষদেরকে পয়সা দেওয়া হবে, তাদেরকে প্রলোভন দেখানো হবে, ভোট দাও চাকরি হবে, ভোট দাও নোট পাবে। একদিকে প্রশাসন তার সন্ত্রাস, আরেকদিকে তৃণমূল পার্টির তার প্রলোভন। এই প্রলোভন আর প্রশাসনের এই যৌথ আক্রমণ চলবে বাংলার ভোটারদের উপরে। তাই শুধু আর্থিক পর্যবেক্ষক দিলে হবে না, কড়া পুলিশি পর্যবেক্ষক দরকার। এখানকার পুলিশের উপরে ভরসা করে যদি ভোট করা হয় তাহলে বর্ষে ঘি ঢালা হবে। এ কথা আমি নির্বাচন কমিশনকে বারবার করে বলেছি, আজও বলছি। এখানকার পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করে যেন ভোট না হয়, তাহলে বর্ষে ঘি ঢালা হবে। পরিকল্পিতভাবে প্রশাসনের রদবদল হচ্ছে।
অধীর চৌধুরীকে হারাতে ডিআইজিকে নিয়োগ করা হয়েছে নদিয়া মুর্শিদাবাদে। তার নেতৃত্বে এই মুর্শিদাবাদে বিভিন্ন থানার আইসি থেকে নিয়োগ করা হচ্ছে যারা তৃণমূল দলের ভোট করবে। ইতিমধ্যে তারা বিভিন্নভাবে কংগ্রেস কর্মীদের ভয় ভীতি দেখানো শুরু করে দিয়েছে। ওদিকে ডিআইজি সাহেব যিনি এখানকার এসপি ছিলেন গতবার, তার নেতৃত্বে আমাকে হারানোর জন্য 269টা বুথ লুট হয়েছিল। আমি না হারাতে সবথেকে বেশি দুঃখ পেয়েছিলেন সেদিনের এসপি এবং সেদিনের ডিএম। তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ চাই তৃণমূলে। তারা নেমে পড়েছে। ঘন ঘন তাদের ভ্রমণ চলছে মুর্শিদাবাদ জেলায়। পুলিশের সঙ্গে ঘন ঘন মিটিং চলছে, কি করে লুটপাট হবে, কি করে ভয় দেখানো হবে, কি করে কংগ্রেসকে দুর্বল করতে হবে, তার পরিকল্পনা চলছে। থানায় থানায় সেই সমস্ত তৃণমূলের যেগুলো আগুন খেকো পুলিশ অফিসার, তৃণমূল ছাড়া কিছু বুঝে না, তাদেরকে নিয়োগ করা হচ্ছে এসআই থেকে, এএসআই থেকে, আইসি থেকে, সব পদে। অতএব এখানে নিরপেক্ষ প্রশাসন বলে কিছু নেই, থাকবে না, এটা আমরা 100-200 নিশ্চিত। এটা তো নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ হচ্ছে। এই যে একটু আগে বললাম প্রলোভন, গিফট পাঠানো হচ্ছে তৃণমূল দলের পক্ষ থেকে গরিব মানুষকে। গরিব মানুষের অভাব, গরিব মানুষের দারিদ্রতা, সেগুলোকে খরিদ করে নেয় এরা ঘুষের বিনিময়ে। মানুষের অভাবকে, মানুষের দারিদ্রতাকে ঘুষের বিনিময়ে খরিদ করে নেওয়ার জন্য ভোটের আগে তাদেরকে প্যাকেট, শুধু নয়, প্যাকেটে দিদির ছবি থাকছে, মাথা ফাটা ছবি নাই, ভালো ছবি আছে মনে হয়, এরপরে যেগুলো মাথা ফাটা ছবি আছে, সেসব ছবি দিয়ে তাদেরকে প্রলোভনের গিফট দেওয়া হচ্ছে। গিফট তোমাদের জন্য আমি আছি। নির্বাচন কমিশনকে আমরা বলেছি গরিব মানুষের অভাব আছে, সে অভাব তো হঠাৎ ভোট ঘোষণার পর হয়নি, অভাব তো ভোট ঘোষণার আগে ছিল। তখন গিফটের কথা মনে ছিল না, এখন ঘুষ দেওয়ার নাম গিফট। দাদা, এই রাজ্যে বিজেপিকে কে এনেছে বলবেন, সিপিএম না তৃণমূল? এই রাজ্যে বিজেপিকে এনেছে তৃণমূল পার্টি। এর আগে নির্বাচনে দেখুন, 99 সালে নির্বাচন দেখুন, সমঝোতা কার সঙ্গে ছিল? তৃণমূলের সঙ্গে বিজেপি। কে কে ক্যান্ডিডেট হয়েছিল? তপন সিকদার, জুলুবাবু, দুজন এমপি জিতেছিল মনে করে দেখুন দমদমার কৃষ্ণনগরে। কাদের সমঝোতায়? তৃণমূল এবং বিজেপির সমঝোতায়। বহু পুরনো দোস্তি। সেই দিদি কোথায় ছিল? বিজেপি দলের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার তিনি একজন বড়সড় মন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ী নীতিতে বিজেপির মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা তিনি একজন মন্ত্রী ছিলেন। তার হাত ধরে বিজেপি এই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। তাই বাড়িতে নিয়ে গিয়ে অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করানো, তাকে খাতির করানো দেখেছেন আপনারা কালীঘাটের বাড়িতে নিয়ে গিয়ে। সেদিন অটল বিহারী বাজপেয়ীর খাতিরের ত্রুটি হয়নি, আজ মোদিরও খাতিরের ত্রুটি হয় না। মোদি হয় কি মোদিকে নিয়ে কালীঘাটে যেতে পারেনি, কিন্তু মোদির জন্য সারা ব্যবস্থা রাজভবনে গিয়ে দিদি করে এসছে। শুধু গল্পই করেছেন, আর কোনো আলোচনা করেননি। দিদি নিজে বলছেন খালি গল্প করেছে। আমাদের তো এত গল্প করার সময় হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে, কি গল্প করেছে দিদিই জানে। দাদা, ভোটের ময়দানে তারকা প্রার্থী, কিন্তু তাদের পারফরমেন্স খুব কম। যারা রাজনীতির মানুষ নন তাদের ভোটের ময়দানে নামিয়ে কি সহজ পাবলিসিটি পাওয়ার চেষ্টা? কারণ স্টাইল হয়ে গেছে, কি করে কেউ কাউকে দাঁড় করাতেই পারে, কিন্তু যে দাঁড়িয়েছে সে প্রার্থী। দাদা, বিজেপি নেতা সুভাষ সরকার বলেছে যেখানে লিড পাবে বেশি সেখানেই উন্নয়ন করা হবে, তাছাড়া এটা একটা এইটা যদি অ্যাটিটিউড, এটার মানেটা কি? মানুষকে এখন থেকে ভয় দেখাচ্ছে। এটা একটা অ্যাটিটিউড, এই প্রবণতা দেশ সকলে। তোমরা একদিকে বলছো সবকা সাথ সবকা বিকাশ, আর দিকে কি বলছো? যা আমাদেরকে সমর্থন করেছে তাদের জন্য বিকাশ। ভারতবর্ষের 37 থেকে 38% মানুষ গতবার বিজেপিকে ভোট দিয়েছিল। অর্থাৎ ভারতবর্ষের প্রায় 69% মানুষ বিজেপিকে ভোট দেয়নি। তাদের জন্য কি উন্নয়ন হবে না ডাক্তারবাবু? এই মানসিকতা নিয়ে, এই সংকীর্ণতা নিয়ে যারা বাংলায় রাজনীতি করে, তাদের হাতে বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আলো হতে পারে না, এই বক্তব্য তাদের প্রমাণ দিচ্ছে। দাদা, প্রার্থী তালিকা বলে তো
असम के मुख्यमंत्री हेमंत बिश्व शर्मा ने कहा है कांग्रेस को कोई वोट ना दे, क्योंकि कांग्रेस में जो जीतेगा उसे हम बीजेपी में ले आएंगे, क्योंकि कांग्रेस में कोई रहना नहीं चाहता। कांग्रेस में कोई रहना नहीं चाहता। अरे जो कहते हो तो खुद कांग्रेस से पाले पोसे बंदे हैं ना, कांग्रेस पार्टी में ही पाले पोसे बंदे अभी जुबान निकल चुके हैं ना, ये जुबान आसाम के लोग खींच लेंगे। লোকসভা ভিত্তিক কমিটি তৈরি করলো তৃণমূল, প্রতিটা লোকসভায় 30 জন করে মেম্বার করা হয়েছে এবং তারা পুরো ভোট পরিচালনা 30 লক্ষ দিয়ে করতে হলে আমাদের বাবার কি করবে? তৃণমূল কার কমিটি করবে? 30 লক্ষ দিয়ে করবে। দাদা অসুবিধা কি আছে? মোদি কি গ্যারান্টি হচ্ছে একটা স্পিচ অফ লাইফ, এটা বলছেন মল্লিকার্জুন খড়গে। 2022 সালে সবাই ছাদ দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু বুঝলাম সবার মাথার উপর ছাদ দেওয়ার কথা, মাথার উপরে ছাদ দেওয়ার কথা ছিল, সেটা এখনো হয়ে ওঠেনি বলে মল্লিকার্জুন খড়গে মানে মন্তব্য করেছে। मोदी की गारंटी तो बहुत कुछ थे। 15 लाख रुपया हर व्यक्ति की जेब में स्विट्जरलैंड से लाकर मोदी जी भरने वाले थे। वो भी एक गारंटी तो थी, क्योंकि ये कहे गए थे 3 महीने के अंदर 15-15 लाख हर व्यक्ति की जेब में डाला जाएगा। वो गारंटी हुई थी। मोदी जी कहते हैं गारंटी की वारंटी नहीं है, गारंटी देने में कोई असुविधा नहीं होना चाहिए, क्योंकि उसके बाद तुरंत उनकी जोड़ीदार अमित शाह ने हिंदुस्तान के आम लोगों को ये कह डाले कि वो एक हमारे लिए चुनावी जुमला थी, तो हो गई। किसानों को दुगनी रोजगार, हिंदुस्तान के आम किसान जानते हैं कि दुगनी रोजगार के बदले आज देश की हर किसान रोजाना 29 रुपया कमाते हैं, और हिंदुस्तान में किसानों की खुदकुशी करते हुए कतार लंबा होते जा रहे हैं। हर घंटे किसान खुदकुशी कर रहे हैं हमारे देश में। वो भी मोदी की और एक गारंटी की नमूना। मोदी जी की और एक गारंटी थी कि 2 करोड़ बेरोजगारों को रोजगार मिलेगी। आज देश में हर घंटे 2 बेरोजगार खुदकुशी कर रहे हैं। ये भी मोदी जी की एक और गारंटी की परिणाम निकले। अभी चुनाव आ गए, गारंटी की भौचार लग जाएगी। लेकिन मोदी कहते हैं गारंटी तो आसान है, लेकिन वारंटी नहीं है। हमारी वारंटी पीरियड नहीं है। जब तक मर्जी हम बोलते रहेंगे और लोग तुम सुनते रहो और सुनकर खुशी रहो और हमें वोट डालकर मुझे खुशी करो। तुम मेरे गारंटी सुनकर खुशी रहो और मुझे वोट डालकर अब मुझको भी खुशी किया करो। यही मोदी जी की नारा है। फिर भी ये जरूर हम कहेंगे कि हिंदुस्तान के आम लोग मोदी जी की इस गारंटी की चुंगल में फंसने वाला नहीं है। दादा टीएमसी के जो कैंडिडेट है घटाल के और अभिनेता भी है देव अधिकारी, उनका कहना है कि बीजेपी उनको कह दी है कि गाय बेचने के पैसा से वो फिल्म बनाते हैं और काटमानी भी लेते हैं। वो बोल रहे हैं कि बल्कि ऐसा नहीं है, मैं अपने पैसा से अपने इलाके को लोग को हेल्प करता हूँ। इस बारे में आप देव के खिलाफ हमारे कोई शिकायत तो नहीं है कभी। वो अच्छा अभिनेता तो है, सज्जन आदमी भी है। हमें कोई उनके खिलाफ कोई शिकायत हमारी तरफ तो नहीं किए गए। उनकी पार्टी की खिलाफत करते हैं, उनकी पार्टी की विचारधारा के खिलाफ करते हैं। उनकी पार्टी जो कर रहे हैं, क्या उनको समर्थन ये देव साहब करेंगे? छत्तीसगढ़ की घटना को समर्थन करेंगे? एक बार तो वहां जाने का कोशिश करना पड़ता उनको भी। नायक है, सिनेमा में बहुत सारे हमें शिक्षा देते हैं,
लेकिन संदेशखाली के मुद्दे जब आई तो चुप्पी साधी क्यों बैठे रहे? मैं उनके खिलाफ व्यक्तिगत रूप से कोई शिकायत दर्ज करना चाहते हैं, लेकिन उनकी पार्टी और पार्टी की विचारधारा की खिलाफत जरूर करूँगा। দাদা ডেরেক ওব্রায়েন বলেছেন যে ইসিআই কে বিজেপি ব্যবহার করছে। आगे ইসিআই মানে ইলেকশন কমিশন हो सकता है, ये हमारे पार्टी की तरफ से हमारे बयान पेश किए गए हैं, उस पर आप ध्यान दिया करें। আর একটা বিষয় হচ্ছে যে মুর্শিদাবাদের 3টে আসনে বিজেপি তৃণমূল বলছে 100% জিতবো, আর তৃণমূল বলছে 100% জিতবো, আবু তাহের খান বলছে, আর আপনাকে বলছে বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে, কি বলবেন? এখানটাই একটা জিনিস রয়েছে যে তৃণমূলের এই বিজেপি দুটো ক্যান্ডিডেট, এটা রয়েছে মানুষ, বিজেপির দুটো ক্যান্ডিডেট কংগ্রেসের বিরুদ্ধে। এই কথা 2019 সালেও বলেছিল চীনে ভিজবে না, কারণ ইন্ডিয়া জোট ভাঙার পিছনে যেটা মূল কারণ সেটা বিজেপিকে মদত করা, মোদীকে মদত করা, মোদীর সামনে আত্মসমর্পণ করা। সারা দেশ এ কথা বলছে, যেখানে মোদীর সামনে সারা দেশ এ কথা বলছে দিদি আত্মসমর্পণ করেছে, সেখানে আমার কিন্তু এইসব কথা বলা মানে এখানকার যে ধোপাপট্টির গাধারা আছে তারা এখনই খিলখিল করে হাসবে। দাদা ওই কি বলো কি ওই যে শক্তি কথা নিয়ে, শক্তি যে কথাটা বলেছিল রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে, সেই শক্তি কথা বলে, সেই শক্তি কথা নিয়ে নরেন্দ্র মোদী नरेंद्र मोदी का काम तो ही है हाँ को ना करना, ना को हाँ करना, लोगों को गुमराना, लोगों को भड़काना, लोगों को बरगलाना, यही तो उनका काम है। भाई वही काम में लगे हुए हैं। राहुल गांधी किस शक्ति की बात की? अशुभ शक्ति के खिलाफ, अशुभ शक्ति के खिलाफ लड़ने की उन्होंने सलाह दी है। हमारी जो हिंदू धर्म, ये धर्म यही हमें सिखलाते हैं कि अशुभ शक्ति के खिलाफ लड़ते हुए शुभ शक्ति को प्रतिष्ठा करें। राहुल गांधी जी वही बात की। দাদা বহরমপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় আপনার নামে দেওয়াল লিখন দেখা যাচ্ছে, এটা তো প্রচারে দেখা যাবে। আমি প্রচারে আছি সবসময়, সেটা হঠাৎ করে ঘটা করে প্রচারে কিছু করিনি জীবনে। আমি ঘটা করে 3 তারিখ দিয়ে কোনোদিন জীবনে প্রচার করিনি, ঘটা করে 3 তারিখ দিয়ে অমাবস্যা পূর্ণিমা মেনেও আমি কোনোদিন ভোটের প্রচার করিনি, ঘটা করে দিন দিয়ে মন্দিরে গিয়েও আমি কোনোদিন প্রচার শুরু করিনি। আমার প্রচার আমি 24/7 আওয়ার্সের মানুষের সাথে থাকা দিই। আর আলাদা করে আমার প্রচারের জন্য কোনো অনুষ্ঠানের দরকার পড়ে না। সারা বছরই মানুষের থাকে, সারা বছরই পাবে, এখানে সারা বছরই বসি, তোমরা সারা বছরই এখানে আমার সাথে দেখতে পাবো। নতুন করে কি আমি প্রচার করবো? এখানকার ঘরের রাখাল, আমি ঘরের রাখালকার কি নতুন করে পরিচয় করাবো যে ভাই হ্যাঁ আমি ঘরে রাখাল চলে এসেছি? আবার রাখাল তো আছেই ঘরে। তোরা বহরমপুর ঘরের ছেলে, নিজের ঘরের ছেলেকেই চাই, এই স্লোগান দেখছি। যারা সমর্থন করে, যারা ভালোবাসে তারা হয়তো বলছে।